আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণে আজ রোজ মঙ্গলবার 18 জুলাই 2024, পয়লা শ্রাবণ 1431, 9 মহররম 1446। আমরা যদি আর্টিকেলের দিকে আসি, প্রথম পাতা দেখব প্রথমে ইনশাল্লাহ। প্রথম পাতায় দেখেন, প্রথমে যে বিষয়টা এখানে নোট করতে পারছি আমরা, যে এটা হচ্ছে সর্বজনীন পেনশন প্রত্যয় কর্মসূচি পেছানো, এক ধাপ অগ্রগতি, তবে শিক্ষক আন্দোলন চলবে, তাই না? তাহলে প্রত্যয়টা নিয়ে গত কয়েকদিন পত্রিকায় রেগুলার আর্টিকেল লিখছে। প্রত্যয়টা আমরা বলছি যে সরকারি বেতনের যে যা দেওয়া হয় তার 10% প্রাতিষ্ঠানিক থেকে নেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা ঠিক আছে। আমরা এই সর্বজনীন পেনশনের আরো একটা ধাপ বর্তমান সরকার করেছে, সেটা হচ্ছে পেনশন স্কিম নামে, তাই না? এই যে সর্বজনীন পেনশন স্কিমকে এর আবার 4টা অংশ, ঠিক আছে। সর্বজনীন পেনশন স্কিমে কয়টা অংশ? 4টা অংশ, ঠিক আছে। একটা হচ্ছে আপনার প্রবাসী প্রবাসী আমরা একটু লাইট কালার নিয়ে আসতে চাচ্ছি। যদি এখানে লিখি, এখানে দেখেন প্রথমটা হচ্ছে প্রবাসী। প্রবাসীদের নিয়ে যেটা, সেটার নাম দিয়েছে প্রবাস। হ্যাঁ, এটার নাম দিয়েছে কি? প্রবাস। এই প্রবাসী আপনার প্রবাসীরা টাকা জমা রাখতে পারবে, ঠিক আছে। তারপরে দেখেন, তারপরে দ্বিতীয় যেটা করছে সেটা হচ্ছে প্রগতি। প্রগতি এটা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদের জন্য এই স্কিমটা। তারপরে 3 নাম্বারটা সুরক্ষা। সুরক্ষা এখানে স্বকর্মে নিয়োজিত, স্বকর্মে নিয়োজিত মানে রিক্সা চালক, কৃষক, এসবগুলো, ঠিক আছে। আর চতুর্থ যে স্কিমটা দিছে সেটা হচ্ছে সমতা। সমতা, তাই না? এই সমতা, সমতা হচ্ছে এটাও স্বনির্ভরের কাজে নিয়োজিত, কিন্তু অতি দরিদ্রদের জন্য এই চতুর্থটা। তাহলে 4টা যে স্কিম, সেটা হচ্ছে একটা প্রবাস, একটা প্রগতি, একটা সুরক্ষা, আর একটা হচ্ছে সমতা, ঠিক আছে। আমরা যদি নিচে আসি পত্রিকার, আমরা দেখছি যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে বেশ অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তারই চিত্র প্রথম আলোর প্রথম পেজে স্থান পেয়েছে। তারপরে দেখেন, এখানে বলছে বেগুন করলা, তাই না? বেগুন, করলা, বরবটি, হ্যাঁ, এই তিনটাই সবজি কেজি কত ছড়াইছে? 100 টাকা। এখানে এই বাজার রেটটা একটু দেখে নিতে পারেন। তারপরে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি আপনার, এই যে ইউরো ও কোপার যে ফাইনাল ম্যাচ হয়েছে, সেই ফাইনাল ম্যাচে বিজয়ী দুই দলের, একটা আর্জেন্টিনা আর একটা হচ্ছে স্পেন, তাই না? দেখেন এখানে যে আর্টিকেলটা বলছে, এটা বলছে, এখানে বলছে যে দেখেন, কোপা আমেরিকা কোপা আমেরিকা ও ইউরো ফাইনালের দুই নায়ক, হ্যাঁ, একটা হচ্ছে মার্টিনেস আর একটা হচ্ছে নিকো উইলিয়ামস, ঠিক আছে। এটা হচ্ছে জয়েন্ট নায়ক, অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এটা। হ্যাঁ, এই মার্টিনেজ আর্জেন্টিনার, আর নিকো উইলিয়ামস হচ্ছে এই স্পেনের। এখন যদি আমরা আর একটু নিচে আসি, দেখেন শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ, ঠিক আছে। মাননীয় প্রধানমন্ত্রীর আজ কারাবন্দী দিবস। 2007 সালের 17ই জুলাই, হ্যাঁ, ধানমন্ডির বাসা থেকে তিনি আটক হন। তখন তত্ত্বাবধায়ক সরকারের দেশ পরিচালনা করছিল। দেখেন, তারপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত, ঠিক আছে। মিশরের রাষ্ট্রদূতের নাম কি?
ওমর মাহি এলদিন আহমেদ, ঠিক আছে, ওমর মাহি এলদিন আহমেদের ফাইমের সাক্ষাৎকার, ঠিক আছে। এই সাক্ষাৎকারে গাজায় যে ইসরায়েল নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটাকে গণহত্যা স্বীকৃতি দিয়ে তার ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জোর দাবি জানিয়েছেন। তারপর আমরা যদি আরো একটু নিচে আসি, দেখেন এখানে দেখেন আরেকটা বিষয়, এই 2 ডেঙ্গু রোগী মৃত্যু। আমরা গতকালকের পত্রিকায় দেখছিলাম যে বর্ষার মৌসুমে যে 3টা রোগ হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া আর একটা চিকুনগুনিয়া, অলরেডি কিন্তু ডেঙ্গুর প্রকোপটা ছড়িয়ে পড়ছে। আমরা এখানে কিছু চিত্র দেখছি, অপ্রীতিকর চিত্র কোটা আন্দোলন নিয়ে। তারপর আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন এখানে এসছে যে প্রশ্ন ফাঁস হয় 4টা ধাপে, ঠিক আছে। সম্প্রতি যে বিসিএস সহ বিভিন্ন প্রশ্নপত্র যে ফাঁস হয় পরীক্ষার আগেই, হ্যাঁ, সেটা নিয়ে একটা আর্টিকেল। এখানে পিএসসির কথাটা এসছে, ঠিক আছে। পিএসসি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসিটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। এই পিএসসি, হ্যাঁ, পাবলিক সার্ভিস কমিশন, এটা গঠিত হয় 1972 সালের 8 এপ্রিল, হ্যাঁ, 8 এপ্রিল দেশ স্বাধীনের পরে। বর্তমান পিএসসি চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ সোহরাব হোসেন, মোহাম্মদ সোহরাব হোসেন। পিএসসি চেয়ারম্যান 5 বছরের জন্য নিযুক্ত করা হয়। এই 5 বছরের জন্য নিযুক্ত করেন হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। পিএসসি চেয়ারম্যান 5 বছরের জন্য কে নির্বাচিত করেন? রাষ্ট্রপতি। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন পত্রিকার অধিকাংশ জায়গা জুড়েই কোটা আন্দোলনের বিষয়ে লেখা হয়েছে। আমরা যদি আরেকটু নিচে আসি, তাহলে দেখতে পারি এখানে যে অর্থনীতি নিয়ে যে মতামত কলামে লিখেছেন, দেখেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ঠিক আছে, এই যে আইএমএফ এর হিসাব অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান ও ভারতকে, হ্যাঁ, মাথাপিছু জিএনআই এর দিক থেকে বাংলাদেশ ছড়িয়ে যেতে সমর্থ, ঠিক আছে। এখানে যে কয়েকটা বিষয়ের ভিতরে একটা রয়েছে আইএমএফ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড, ঠিক আছে। এই আইএমএফ এর বর্তমান মেম্বার হচ্ছে 190টা কান্ট্রি, ঠিক আছে। এই আইএমএফ ইস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 27 ডিসেম্বর, ঠিক আছে। আইএমএফ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1945 সালের 27 ডিসেম্বর। এটা কিন্তু ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘ প্রতিষ্ঠার কিছুদিন পর। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালের 24শে অক্টোবর, ঠিক আছে। দেখেন এই অক্টোবর আর এটা ডিসেম্বর, 1 মাসের কিছুদিন ডিফারেন্স, ঠিক আছে। এই আইএমএফ এর হেডকোয়ার্টার, আইএমএফ এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, ইউএসএ, ঠিক আছে। আর ইউনাইটেড নেশন জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। এখন এখানে আরেকটা বিষয় এসছে, দেখেন আই জিএনআই, তাই না? আরেকটা বিষয় এসছে জিএনআই। জিএনআই এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ন্যাশনাল ইনকাম। এই গ্রোস ন্যাশনাল ইনকাম হচ্ছে কোনো দেশের মোট জিডিপি কে বলা হয় গ্রোস ন্যাশনাল ইনকাম। এই জিডিপি এর পূর্ণরূপ হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে দেশজ যেসব উৎপাদনগুলো হয় সেগুলোকে বলা হয়, ঠিক আছে। আমরা যদি আরেকটু নিচে আসি, দেখেন এখানে
1971 সালে বাংলাদেশের জনগণের মাথাপিছু জিডিপি, ঠিক আছে, পশ্চিম পাকিস্তানের চেয়ে 70% কি ছিল, কম ছিল। কিন্তু আস্তে আস্তে এটা বৃদ্ধি পেয়ে পাকিস্তানকেও ছাড়াইয়া গেছে। তারপরে এখানে দেখেন একটা বিষয় বেগম রোকেয়াকে নিয়ে লেখা। দেখেন বেগম রোকেয়া বলছে যে রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা উপন্যাস সুলতানাস ড্রিম অর্থাৎ সুলতানার স্বপ্ন জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো, তাই না, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো, তাই না, ইউনেস্কোর স্বীকৃতি দ্য ওয়ার্ল্ড মেমোরির তালিকায় বিশ্ব স্মৃতি অর্থাৎ ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান পেয়েছে। এই বছরের মে মাসে মঙ্গোলিয়ার রাজধানী, দেখেন মঙ্গোলিয়ার রাজধানীর নাম কি, উলান বাটনের মেমোরি অব দ্য ওয়ার্ল্ড কমিটি ফোরামে এটা স্বীকৃতি পাইছে। তাহলে আমরা এখানে দেখছি মঙ্গোলিয়ার রাজধানী হচ্ছে উলান বাটন, তাই না। আর একটা বিষয় যেটা দেখছি ইউনেস্কো, তাই না, এই ইউনেস্কো হচ্ছে জাতিসংঘেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই ইউনেস্কো বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 194টি, কিন্তু ইউনাইটেড নেশনের সদস্য কিন্তু 193টি। তারপরে দেখেন এটা প্রতিষ্ঠিত হয়েছিল ইস্টাবলিশড 1945 সালের 16ই নভেম্বর, তাই না। তারপরে এটার হেডকোয়ার্টার দেখেন, এটার হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে, ফ্রান্সের, ফ্রান্সের প্যারিসে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 1945 সালের 16ই নভেম্বর। বর্তমান সদস্য দেশ হচ্ছে 194টি। দেখেন বেগম রোকেয়া, তাই না, এই বেগম রোকেয়া বাংলাদেশের একজন ঔপন্যাসিক। তিনি হচ্ছে মুসলিম নারী জাগরণের অগ্রদূত, ঠিক আছে, মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী, ঠিক আছে, প্রথম বাঙালি নারীবাদী। তার জন্ম হচ্ছে 9 ডিসেম্বর 1880। তার মৃত্যু দেখেন কাকতালীয়ভাবে 9 ডিসেম্বর 1932। তাহলে দেখেন তার মৃত্যু আর জন্ম সালটা কিন্তু, জন্ম তারিখটা কিন্তু একই সাল, একটা হচ্ছে 1880 আর একটা হচ্ছে 1932, ঠিক আছে। তাহলে ইনি হচ্ছে প্রথম বাঙালি নারীবাদী এবং মুসলিম নারী জাগরণের অগ্রদূত, ঠিক আছে। তারপরে এখানে যেটা আসছে সুলতানার স্বপ্ন, তাই না, সুলতানার স্বপ্ন এই উপন্যাসটার জন্য তিনি দ্য ওয়ার্ল্ড মেমোরিতে এই বইটি, এই উপন্যাসটি স্থান পেয়েছে, ঠিক আছে। এইটার কাহিনী হচ্ছে আপনার একটা স্বপ্নের কাহিনী মতো বিবেচনা করা হয়, যে পুরুষের স্থানে নারী, নারীর স্থানে পুরুষ। যদি এমন অবস্থা বিরাজমান হয়ে থাকে তাহলে অর্থাৎ পুরুষরা বসে থাকবে, গৃহস্থলে কাজ করবে, নারীরা কাজ করবে। যদি সমাজে এমন অবস্থা হয় তাহলে সমাজে কোনো অপরাধ থাকবে না, সমাজের ধর্ম হবে ভালোবাসা ও সত্যের, ঠিক আছে। তাহলে বেগম রোকেয়ার আরো কিছু উপন্যাস আছে, পদ্মারাগ, অবরোধ বাসিনী, এগুলো বেগম রোকেয়ার উপন্যাস। তারপরে আমরা যদি আরো একটু নিচে আসি তাহলে দেখেন এখানে এই যে ক্রেডিট কার্ডের যে বিষয়টা এসেছে, দেখেন বলেছে বিদেশে বাংলাদেশিরা সাধারণত ক্রেডিট কার্ডে বেশি খরচ করেন, ঠিক আছে। ক্রেডিট কার্ড তো আমরা সবাই চিনি, এই দেখেন এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে এটা ইলেকট্রনিক্স কার্ডস। আমরা কোনো বুথে ঢোকালে আমরা সেই কার্ডে যদি টাকা থাকে তো সে বুথ আমাদেরকে টাকা দিতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে দেখেন ভারতে, তবে মে মাসে ভারতের সবচেয়ে এই ক্রেডিট কার্ড বাংলাদেশিরা ব্যবহার করে হচ্ছে ইন্ডিয়াতে, ঠিক আছে। কিন্তু মে মাসে সেই পার্সেন্টেজটা বেরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের
ব্যবহারে কত শতাংশ বেড়েছে? 14%। ঠিক আছে, দেখেন যুক্তরাষ্ট্রে গত মে মাসে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার সবচেয়ে বেশি বেড়েছে। দেশটিতে এপ্রিল মাসে বাংলাদেশের ক্রেডিট ব্যবহারকারীর খরচ ছিল কত কোটি? 66 কোটি টাকা। আবার আমরা যদি এখানে এই গ্রাফটা ফলো করি, দেখেন এই যে ভারতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্রেডিট কার্ড। দেখেন এত কোটি, হ্যাঁ, 98 কোটি টাকা ক্রেডিটের লেনদেন হয়। ঠিক আছে, কিন্তু এটা ছিল আপনার এপ্রিলে, হ্যাঁ, এটা এপ্রিলে। আর এই যে ডিপ কালার যেটা দিছে সেটা মে মাসে, কিন্তু দেখা যাচ্ছে মে মাসে সেটা কমে গেছে। আবার তারপর ওটা দেখেন যুক্তরাষ্ট্রের, ঠিক আছে, দেখেন যুক্তরাষ্ট্রের মেতে ছিল 66 কোটি, কিন্তু এই সরি এপ্রিলে ছিল 66 কোটি, কিন্তু মেতে দেখা যাচ্ছে সেটা 76 কোটি টাকায় রূপ নিয়েছে, অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তারপর আমরা যদি সাইডের এই কলামটা দেখি, দেখেন একটাকে বলছে যে 18 জুলাই আইসি ব্যাংকের সমস্ত কার্যক্রম কি থাকবে? বন্ধ থাকবে। দেখেন কিসের জন্য বন্ধ থাকবে? কোর ব্যাংকিং সিস্টেম আপডেটের জন্য। ঠিক আছে, কোর ব্যাংকিং সিস্টেমটা কি? দেখেন কোর ব্যাংকিং, হ্যাঁ, কোর ব্যাংকিং সিস্টেম দেখেন আমাদের প্রত্যেকে যখন অ্যাকাউন্ট খুলি তখন অ্যাকাউন্টের একটা কেন্দ্রীয় শাখা থাকে, যে আপনার অ্যাকাউন্টটা কোন কেন্দ্রে খোলা বা কোন শাখায় খোলা। তাহলে দেখা যায় যে ওই শাখায় যে আমি বেশি ফ্যাসিলিটিস পাই, আবার কোনো ওই ব্যাংক অ্যাকাউন্টের কোনো সংযোজন বিয়োজন করতে গেলে আমাদের ওই মূল শাখাটায় আসতে হয়। কিন্তু এই কোর ব্যাংকিং সিস্টেমে হলে আমরা ওই ব্যাংকের যে কোনো শাখা থেকেই সংযোজন বিয়োজন করতে পারবো। এটাই হচ্ছে কোর ব্যাংকিং সিস্টেম। ঠিক আছে, তারপরে এখানে দেখেন আর একটা বিষয়, হেডলাইন দেখেন বলতেছে জেড শ্রেণীর উম, কোম্পানিতে বিনিয়োগ নয়। হ্যাঁ, এই যে জেড শ্রেণী, হ্যাঁ, এই জেড শ্রেণীটা কি জিনিস? আবার এখানে দেখেন জেড শ্রেণী, হ্যাঁ, এই জেড শ্রেণীর পুঁজিবাজারে যেসব কোম্পানিগুলো আছে, হ্যাঁ, পুঁজিবাজারে যেসব কোম্পানিগুলো আছে তাদেরকে সাধারণত তিনটা শ্রেণীতে ক্লাসিফিকেশন করা হয়। একটা এ, বি আর একটা জেড। এই জেড হচ্ছে সর্বনিম্ন, এ সবচেয়ে ভালো, আর বি হচ্ছে মধ্যম পর্যায়। তাহলে জেড শ্রেণী দেখেন এটা যেহেতু দুর্বিসহ কোম্পানির অন্তর্ভুক্ত হয়ে গেছে, এসব জায়গায় মানুষ বিনিয়োগ কম করতে চায়। ঠিক আছে, এই নীতিমালাটা কে দেয়? এই নীতিমালাটা দেয় আপনার এই যে আইসিবি, তাই না? আইসিবি, এই আইসিবি, আইসিবি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। ঠিক আছে, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এই ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ হচ্ছে সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি। ঠিক আছে, সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি। তারপর আমরা যদি আরো একটু নিচে আসি তাহলে দেখতে পাই, দেখেন এখানে বলতেছে গাজায় ত্রিমুখী হামলা। হ্যাঁ, গাজায় ত্রিমুখী হামলা ইসরায়েল নামক দেশটি গত 7 অক্টোবর থেকে চালিয়ে যাচ্ছে। দেখেন ত্রিমুখী মানে স্থল, জলজ ও আকাশ, সেজন্য এটা ত্রিমুখী বলছে। দেখেন পিটিআই এর নিষিদ্ধ হতে যাচ্ছে সরকার। পিটিআই হচ্ছে পাকিস্তানের একটা রাজনৈতিক দল। পিটিআই এর অ্যাব্রিভিয়েশন অর্থাৎ তেহরিক ই ইনসাফ। হ্যাঁ, তেহরিক ই ইনসাফের অ্যাব্রিভিয়েশন হচ্ছে আপনার পিটিআই। পিটিআই এর প্রধান হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খান। ঠিক আছে, দেখেন এখানে দেশকে ঐক্যবদ্ধ করতে চান বাইডেন ও ট্রাম্প। ঠিক আছে, সংযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এখন নির্বাচনীয় প্রচারণা চলছে। আগামী 5 নভেম্বর নির্বাচন। ঠিক আছে, এই নির্বাচনের একটা হট টপিকস হচ্ছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স 81। ঠিক আছে, তারপর আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন আমরা আর একটু নিচে আসলে এখানে ক্যারিয়ার পেজটা পাই। দেখেন এই যে এখানে কোপা, ঠিক আছে, কোপা আমেরিকার গোল্ডেন বল। হ্যাঁ, গোল্ডেন বল অর্থাৎ সেরা খেলোয়াড় হয়েছে হামেস রদ্রিগেজ কলম্বিয়ার। ঠিক আছে, তাহলে গোল্ডেন বল পেয়েছে কে? হামেস রদ্রিগেজ। গোল্ডেন বুট হচ্ছে সর্বোচ্চ গোলদাতা, এটা হচ্ছে মার্টিনেজ। হ্যাঁ, আর্জেন্টিনা, উনি কত গোল করেছে? 6টি গোল করেছে। গোল্ডেন গ্লাভস, হ্যাঁ, গোল্ডেন গ্লাভস হচ্ছে গোলরক্ষক, এটা হচ্ছে আপনার এরিয়ান মার্টিনেজ। ঠিক আছে, এটাও মার্টিনেজ ওইটাও মার্টিনেজ। ঠিক আছে,
লাউতারো মার্টিনেজ আর হচ্ছে ইলিয়ানো মার্টিনেজ, দুইজন। ঠিক আছে। ফেয়ার প্লেয়ার হচ্ছে কলম্বিয়া নির্বাচিত হয়েছে। এটা হচ্ছে কোপার আপডেট। তারপরে আমরা যদি ইউরো 2024 দেখি, সেরা খেলোয়াড় হচ্ছে রদ্রি স্পেনের, সেরা তরুণ খেলোয়াড় হচ্ছে লামিনে ইয়ামাল, হ্যাঁ, এও স্পেনের। গোল্ডেন বুট অর্থাৎ সর্বোচ্চ গোলদাতা, 3টি গোল যৌথভাবে 6জন করেছে, সেজন্য 6জন এখানে আপনার গোল্ডেন বুট পেয়েছে। হ্যারি কেইন, ইনি ইংল্যান্ডের। হ্যাঁ, আর কিছু নাম আছে, এটা একটু দেখে নিতে পারেন, অতটা গুরুত্বপূর্ণ না ওটা, যেহেতু ওটা বেশ কিছু নাম চলে এসেছে। দেখেন, চট্টগ্রাম বিমানবন্দরে কোকনের বড় চালান জব্দ। হ্যাঁ, কোকনের বড় চালান জব্দ। চট্টগ্রাম বিমানবন্দরের নাম হচ্ছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। অনুসরণে এদেশে বিদেশি যাত্রীর ব্যাগেজ থেকে কোকনের একটা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ঠিক আছে। দেখেন, এই চট্টগ্রাম বিমানবন্দর বাংলাদেশে 3টা ইন্টারন্যাশনাল বিমানবন্দর আছে। ঠিক আছে। হ্যাঁ, ঢাকা, চট্টগ্রাম আর সিলেট। ঠিক আছে। অভ্যন্তরীণ আছে আপনার 5টা। ঠিক আছে। অভ্যন্তরীণ হচ্ছে 5টা, আর 7টা হচ্ছে আপনার মাঝে মাঝে চলে চলে না এমন। ঠিক আছে। এই সব মিলিয়ে এই বিমানবন্দর। তারপর দেখেন, ইউরোপীয় ইউনিয়ন, তাই না? ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় ব্লাস্ট ও প্রথম আলো যৌথভাবে এই বৈঠক আয়োজন করে। প্রান্তিক জনগোষ্ঠীদের তথ্য ভান্ডার দরকার। ঠিক আছে, যে রুট লেভেলে যারা বসবাস করে তাদের তথ্য দরকার। দেখেন, এখানে ইউরোপীয় ইউনিয়ন বলে যে কথাটা এসছে, এটা একটা ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইউরোপের 27টি দেশের সংস্থান। তাহলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য কত? 27টি। ঠিক আছে। এই ইউরোপীয় ইউনিয়ন ইস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠিত হয়েছিল 1993 সালে। 1993 সালের 1 নভেম্বর। ঠিক আছে। এর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস। হ্যাঁ, এর হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস। ব্রাসেলস, বেলজিয়াম, বেলজিয়ামের। ঠিক আছে। হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, বেলজিয়াম। বেলজিয়ামের রাজধানীও আবার এই ব্রাসেলস। ঠিক আছে। তারপর আমরা যদি আর একটু নিচে আসি, এখানে একটা বিষয় আছে খাসিয়া উপজাতি। ঠিক আছে। খাসিয়া উপজাতিটি মাতৃতান্ত্রিক, এটা মনে রাখবেন, মাতৃতান্ত্রিক। খাসিয়া উপজাতিটা হচ্ছে মাতৃতান্ত্রিক। এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান। এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান। এটা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে এদের দেখা যায়। তারপরে দেখেন, কাজে আসেনি টোটকা সমাধান। হ্যাঁ, এই টোটকা সমাধান হচ্ছে, এটা ট্রিক্স শব্দ থেকে এসছে। হ্যাঁ, ট্রিক্স। তাহলে ট্রিক্স আমরা কোথায় ব্যবহার করি? যে কোনো জটিল কাজের সহজ সমাধান। ঠিক আছে। তাহলে টোটকা সমাধান মানে কোনো জটিল কাজের সহজ সমাধান। এই পর্যন্তই ছিল আজকে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।